সবাইকে। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যার লেকচার 2 শুরু করতে যাচ্ছি। লেকচার 2 এর প্রথমেই যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত। বলের ঘাত কি? বলের ঘাত হইল ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। আমরা বল কি জানি? বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। অর্থাৎ ডি ডিটি অফ পি হচ্ছে কি? এফ। ঠিক আছে? আবার এখান থেকে কি লেখা যায়? ডিপি হচ্ছে এফ ডিটি। তো এটা হচ্ছে ভরবেগের ক্ষুদ্র পরিবর্তন। তাহলে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট একটা রেঞ্জে যদি ভরবেগের পরিবর্তনটা বের করতে যাই তাহলে এটাকে কি করা লাগবে? ইন্টিগ্রেট করা লাগবে। পি ইনিশিয়াল থেকে পি ফাইনাল। আর এখানে কি? পি ইনিশিয়াল থেকে পি ফাইনাল। তাহলে ভাই এখানে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? এরকম একটা জিনিস পাবো। পি ইনিশিয়াল পি ফাইনাল। আর এটা এভাবেই রাখি দেই। এটার কিছু কাজ আছে। দুইটা কেস হইতে পারে তো। তাহলে এখানে কি পাবো? পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফডিটি আর কি। সময়ের সাপেক্ষে বলের যে রাশিমালা থাকবে সেটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? এটা হচ্ছে কি ডেল পি লিখতে পারি। আর এটাকে আমরা যে দ্বারা প্রকাশ করতে পারি। আর এই ভরবেগের পরিবর্তনটাকে আমরা কি বলি? বলের ঘাত বলি। তাহলে এটাকে কি বলি? বলের ঘাত। এটাকে বলি আমরা বলের ঘাত। তাহলে এটার দুইটা কেস হইতে পারে। দেখো, এই সূত্রটার দুইটা কেস হইতে পারে। কেস ওয়ান হইতে পারে কি? এফ ধ্রুবক। এফ যদি ধ্রুবক হয় ভাই তাহলে কি হবে? ডেল পি কি লেখা যায়? ডেল পি হচ্ছে বলটা সামনে আসবে কারণ এটা তো ধ্রুবক। ইন্টিগ্রেট করে দিব কি? ডিটি। তাহলে এটা তো সরাসরি লেখা যায় কি? টি ফাইনাল টি ইনিশিয়াল। কারণ এখানে যদি আমরা চিন্তা করি ওয়ান আছে, ওয়ান এর ইন্টিগ্রেশন তো কি হবে? ডিটি এর সাপেক্ষে যদি করতে টি, তারপর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে এটা সরাসরি আমরা লিখতে পারতাম যে বল যেহেতু ধ্রুবক তাহলে কি হবে? এফ ডিটি। বল ধ্রুবক হলে সরাসরি আমরা এটা লিখতে পারি যখন আর কি বল ধ্রুবক। আর কেস টু, বল ধ্রুবক না হলে এভাবেই আমাদের ইন্টিগ্রেট করা লাগবে আর কি। সূত্রটা চেঞ্জ হবে না। টি ইনিশিয়াল টি ফাইনাল এফ ডিটি। হ্যাঁ, এখানে তোমাদের ইন্টিগ্রেশন করে তারপর বের করতে হবে যদি বল ধ্রুবক না হয়। আর এফটা কিসের রাশিমালা নিতে হবে? কারণ যেহেতু আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, এফটা অবশ্যই কিসের হবে? টি এর ফাংশন হবে। এফটা হবে টি এর ফাংশন। তাহলে আমরা এখানে কি শিখলাম সেটা হলো যে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে বলের ঘাত। এরকম একটা জিনিস চিন্তা করতে পারি যে মনে করো এই দিক দিয়ে যাচ্ছে টি, এই দিক দিয়ে আছে বল। ঠিক আছে? এখন বলের একটা রাশিমালা এরকম আছে। বলের একটা রাশিমালা। তাহলে এই যে ক্ষেত্রফলটা এখানে কি? এফ কে আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি। ঠিক আছে? এইখানে মনে করো টি ইনিশিয়াল, এইখানে টি ফাইনাল। আর এটা হচ্ছে এফ এর একটা ফাংশন। এই যে এই গ্রাফটা হচ্ছে এফ এর একটা ফাংশনের গ্রাফ। তাহলে এইখানে যে আমরা এরিয়াটা পাবো সেটা হচ্ছে কি? আমাদের ভরবেগের পরিবর্তন। আর সেই ভরবেগের পরিবর্তনটাকে আমরা কি বলি? বলের ঘাত।
ঠিক আছে? তাহলে ভাই একটা ম্যাথ দেখি, ম্যাথের কনসেপ্ট আর কি। এখানে ধরো একটা বস্তু, এটা একটা এম ভরের বস্তু, এটা একটা দেয়াল। একটা এম ভরের বস্তু আমি দেয়ালে নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পর এই যে ইউ বেগে নিক্ষেপ করছি, দেয়ালে ধাক্কা খাওয়ার পর এটা ভি বেগে ফিরে আসছে, ঠিক আছে? তাহলে এখানে বলের ঘাত কত? বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন কত? বলের ঘাত কত? তাহলে এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে প্রথমে বলের ঘাতটা আসলে কি ভরবেগের পরিবর্তন, অর্থাৎ জে ইজ ইকুয়াল হচ্ছে কি পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, রৈখিক ভরবেগ আর কি। তাহলে এম ভি ফাইনাল ভি ইনিশিয়াল। এখন আমাকে দেখতে হবে ভি ফাইনালটা কোন দিকে আছে, এই যে ভি, প্রথমে তো আমি নিক্ষেপ করছি, এটা হচ্ছে কি আমার ভি ইনিশিয়াল, যখন দেয়ালে ধাক্কা খাওয়ার পর যখন ব্যাক করবে সেটা হচ্ছে আমার ভি ফাইনাল। ভি ফাইনালটা ডান দিকে, ঠিক আছে? যেহেতু বেগ, তারপর ভরবেগ এগুলো হচ্ছে ভেক্টর রাশি, সেক্ষেত্রে আমাদের দিকটাও বিবেচনায় নিতে হবে। যদি আমরা শুধু মান নেই তাহলে প্লাস মাইনাস দিয়া হিসাব করলে মিলে যাবে আর কি। তো ডান দিকটাকে যদি আমরা প্লাস ধরি, এই দিকটাকে প্লাস ধরলাম আর এই দিকটাকে মাইনাস ধরলাম, এটা হচ্ছে ডান দিক, এটা বাম। তো ডান দিকটাকে প্লাস ধরছি, বাম দিকটাকে মাইনাস। তাহলে এখানে দেখো এম ভরের বস্তু এম নিছি, ভি ফাইনাল, ভি ফাইনালটা আসলে কোন দিকে? ভি ফাইনাল এই যে ভিটা হচ্ছে ডান দিকে, তাহলে ভি নিলাম, প্লাস নিলাম। তারপর দেখো মাইনাস, এখানে দেখো এম, এটা তাহলে ভি, ঠিক আছে? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়ালটা কোন দিকে? ভি ইনিশিয়াল হচ্ছে আমার এই যে ইউ, বাম দিকে। তাহলে কি মাইনাস ভি ইনিশিয়াল হচ্ছে মাইনাস ইউ। জিনিসটা বোঝা যায়? প্রথমে আমি কি নিলাম? এম নিলাম, তারপর ভি ফাইনালটা দেখলাম যে ডান দিকে, সেক্ষেত্রে ভি ফাইনাল প্লাস চিহ্ন দ্বারা লিখলাম। মাইনাস এটা হচ্ছে সূত্রে মাইনাস, যে এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এটা হচ্ছে সূত্রে মাইনাস। আর পরবর্তীতে যেটা বিয়োগ দিলাম সেটা হচ্ছে কি আদিবেগ আমার কি বাম দিকে, এজন্য মাইনাস ইউ নিছি। তাহলে কি আসতেছে এম ইন্টু ভি প্লাস ইউ। তো এক্ষেত্রে এভাবে তোমাদের বিভিন্ন মান দেওয়া থাকতে পারে, যে 10 মিটার/সেকেন্ড বেগে এত কেজি ভরের একটা বস্তু গেল, এত মিটার/সেকেন্ড বেগে দেয়ালে ধাক্কা খাওয়ার পর ফিরে আসলো। সেক্ষেত্রে আমরা বলের ঘাতটা এভাবে বের করতে পারি, বলের ঘাত এক্ষেত্রে এভাবে বের করা যাবে আর কি। তারপর দেখো আরেকটা কেস, যেটা হচ্ছে একটা মনে করো এম ভরের বস্তু, বস্তুটার ভর হচ্ছে এম, দেয়ালে আমি নিক্ষেপ করছি ভি বেগে, দেয়ালে নিক্ষেপ করার পর আবার সেম বেগে মনে করো বিক্ষিপ্ত হয়ে যাবে। ভি মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, ভি মিটার/সেকেন্ড বেগে দেয়ালে ধাক্কা খাওয়ার পর এই যে কোনাকুচি করে বিক্ষিপ্ত হয়ে যাবে। এক্ষেত্রে তোমার প্রতিফলনের মতো আর কি ধরে নিলাম যে এখানে থিটা কোণে আঘাত করছে, থিটা কোণে চলে গেছে, মানে প্রতিফলনের সূত্র যে একটা ওই আকারে তুলনা করা যায়। তো এক্ষেত্রে বলের ঘাত কত? তো বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর ভরবেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে বলের ঘাতটা কি হবে? বলের ঘাতটাও একটা ভেক্টর রাশি হবে। কারণ কি ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, আর বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে একটা ভেক্টর থেকে আর একটা ভেক্টর যদি বিয়োগ করি ভাই, তাহলে ওটাও একটা ভেক্টর রাশিই হবে। তাহলে বলের ঘাত হচ্ছে একটা ভেক্টর রাশি। আর তাহলে বলের ঘাতটা হচ্ছে কি পি ফাইনাল পি ইনিশিয়াল ডেল পি। তাহলে এখান থেকে কি হয়? এম ভি ফাইনাল ভি ইনিশিয়াল, যেহেতু ভরের কোনো চেঞ্জ হচ্ছে না। তো ভাই এখানে আমরা কিন্তু মাইনাস নিছি কারণ কি এগুলো হচ্ছে ভেক্টরের ব্যাপার স্যাপার, তো এজন্য আমরা সাইন সহ নিছি। তো একটা বিষয় এখানে বলে রাখি, যে এক্ষেত্রে তোমরা মাইনাস নিয়ে করতে পারো, আবার এগুলাকে আবার ভেক্টর আকারে সাজায় আবার করতে পারো। কিরকম দেখো, যদি আমরা ভি ইনিশিয়াল না ভি ফাইনালটাকে যদি আমরা নেই, আচ্ছা ভি ইনিশিয়ালটা দেখো ভি বেগে নিক্ষেপ করছি এই দিক দিয়া, ঠিক আছে? তাহলে ভি ভেক্টরটাকে ভি ইনিশিয়ালের ভেক্টর আকারে যদি প্রকাশ করি, এদিক দিয়ে যেহেতু নিক্ষেপ করেছি, দেখো এটা হচ্ছে আমার কি শুরু, এটা কোণে নিক্ষেপ করছি, তাইলে এরকম আর কি আসতেছে। চিত্রটা কি বোঝায়, তাহলে আরো সুন্দরভাবে বোঝা যাবে। এই দিক দিয়ে আবার কি শুরুটা ভি বেগে নিক্ষেপ করছি, এটা হচ্ছে থিটা।
তাহলে এর দুইটা উপাংশ, একটা হচ্ছে কি এই দিক বরাবর একটা উপাংশ আছে, আর একটা হচ্ছে এই দিক বরাবর একটা উপাংশ আছে। এটাকে যদি উপাংশে ভাগ করি তাহলে এই দিক বরাবর একটা উপাংশ, এই দিক বরাবর একটা উপাংশ। তাহলে এই যে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, এটা কি হবে ভি কস থিটা, ভি কস থিটা, ঠিক আছে। আর এই দিক বরাবর যে উপাংশটা, এটা হচ্ছে কি ভি সাইন থিটা, ভি সাইন থিটা, ঠিক আছে। আর একটা ভাই জিনিস হচ্ছে, এটা যদি আমার এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এক্স অক্ষের দিকে একক ভেক্টরটাকে আমরা কি আই ক্যাপ দ্বারা প্রকাশ করি, আর ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ। এটা হচ্ছে কি ডান দিক, ডান দিকটা আমরা প্লাস ধরি, আর এটা উপরের দিক, উপরের দিকটা আমরা কি প্লাস ধরি, ঠিক আছে। একটা হচ্ছে কি ডান দিকে প্লাস, আর একটা হচ্ছে উপরের দিকে প্লাস। তাহলে এখানে দেখি যে এই ভি যেটা আমি শুরুতে নিক্ষেপ করছি সেটার উপাংশটা একটা কি বাম দিকে, বাম দিকে, ঠিক আছে। তাহলে এটা আমার কি হবে, যদি এখানে আমি সাইন সহ দেই আই ক্যাপ, তার সামনে একটা মাইনাস দেব, কারণ কি বাম দিকে আমার আছে, আমি ডান দিকটাকে প্লাস ধরছি। আর এটা হচ্ছে কি দেখো ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে উপাংশটা উপরের দিকে, তাহলে এখানে কি জে ক্যাপ, এখানে হচ্ছে প্লাস, কারণ এটা উপরের দিকে। তাহলে যদি ভি ইনিশিয়ালটাকে যদি ভেক্টর আকারে প্রকাশ করতে যাই, তাহলে কি লেখা যায়, মাইনাস ভি কস থিটা আই ক্যাপ প্লাস ভি সাইন থিটা জে ক্যাপ, ঠিক আছে। এটা গেল ভি ইনিশিয়ালটা। এবার দেখো ভাই ভি ফাইনালের ব্যাপারে, ভি ফাইনাল, ভি ফাইনালটি কি হয়েছে, ভি ফাইনালটা হচ্ছে এইটা, মানে দেয়ালে ধাক্কা খাওয়ার পর এইভাবে বিক্ষিপ্ত হয়েছে। তাহলে এটাকে যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে যাই, তাহলে বস্তুটা এই দিক দিয়ে চলে গেছে, ভি বেগেই চলে গেছে, ঠিক আছে। তাহলে এটার একটা উপাংশ এইদিকে পাবো, এইদিকে উপাংশটা কি হবে, এটা তো তোমার থিটা, তাহলে এইদিকে উপাংশটা হচ্ছে ভি কস থিটা। আর এইদিকে উপাংশ বলতে এখানে শুধু মান নিছি, আমরা ভেক্টরে কিন্তু পড়ছি যে যখন আমরা শুধু মান নেব সেটা হচ্ছে অভিক্ষেপ। তাহলে এইখানে তোমার কি আসতেছে ভি সাইন থিটা, এগুলো অভিক্ষেপ। এখন যদি অভিক্ষেপ থেকে উপাংশে যাই, তাহলে আমাকে আই ক্যাপ জে ক্যাপ দিতে হবে, ঠিক আছে। যেহেতু এটা দেখতেছি উপাংশটা আমার না, অভিক্ষেপটা ডান দিকে, ডান দিকে হলে কি আই ক্যাপ দিব আর প্লাস, আর এটার অভিক্ষেপটা কি উপরের দিকে, অর্থাৎ কি এখানেও প্লাস হবে, প্লাস, আর ভেক্টরে যখন যাব তখন জে ক্যাপ। তাহলে এখন তাহলে ভি ফাইনালটাকে কি লিখতে পারি, ভি কস থিটা আই ক্যাপ প্লাস ভি সাইন থিটা জে ক্যাপ। এটা হচ্ছে কি আবার ভি ফাইনাল, এটা হচ্ছে ভি ইনিশিয়াল, ঠিক আছে ভাই। এখন দেখো এখন এখন যদি বলের ঘাত নির্ণয় করতে যাই, যে যদি নির্ণয় করতে যাই বলের ঘাত, তাহলে এম ভি ফাইনাল ভি ইনিশিয়াল, ঠিক আছে। এখন এম তো থাকলোই, ভি ফাইনালের রাশিমালাটা কি, ভি ফাইনালের রাশিমালাটা হচ্ছে ভি কস থিটা আই ক্যাপ প্লাস ভি সাইন থিটা জে ক্যাপ। আর ভি ইনিশিয়াল বিয়োগ দিতে কি ভি ইনিশিয়াল, ভি ইনিশিয়াল দেখো এই যে ভি ইনিশিয়াল হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার ভি ইনিশিয়াল, এটা হচ্ছে ভি ইনিশিয়াল। তাহলে ভি ইনিশিয়ালটা কি, বিয়োগ যখন দিব তখন এই যে এটা কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ভি কস থিটা আই ক্যাপ মাইনাস ভি সাইন থিটা জে ক্যাপ। দেখো এখানে এই যে ভি সাইন থিটা কাটা যাচ্ছে, তাহলে কি আসতেছে, এটা আসতেছে টু ভি কস থিটা আই ক্যাপ। তাহলে ভাই এই ক্ষেত্রে আমরা কি পাইলাম, টু ভি কস থিটা, টু ভি কস থিটা আই ক্যাপ পাইছি, টু বি কস থিটা আই ক্যাপ। তাহলে এটা আমার কি, এটা আমার হচ্ছে ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত, কোন ক্ষেত্রে, ওই যে দেয়ালে যে বাঁকা দিকে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার একটা ম্যাথের কনসেপ্ট, এভাবে আমরা ভেক্টর আকারে প্রকাশ করে করলে সোজা হবে। আবার যদি এটার মান নির্ণয় করতে যাই, ধরে নিলাম জে এর মান নির্ণয় করব, তাহলে জে এর মান নির্ণয় করতে যদি যাই তাহলে কি লিখবো, এই যে এখানে যেহেতু এক ইয়া আছে, এখানে এই যে টু ভি কস থিটা স্কয়ার,
এটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে। একাধিক আর কি, আই যে কে থাকলে এভাবে স্কেয়ার দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এখানে শুধু আই আছে, একটা আকারে আছে, একটা দিকে, তো ক্ষেত্রে ওইটা মান আমরা ডিরেক্ট ওটাই লিখতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের কি মানটা। তো আরেকটা ম্যাথ দেখি। এটা বলছে পি ইনিশিয়াল পি ফাইনাল। একটা বস্তু এম ভরের একটা বস্তু, তার আদি ভরবেগ হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড, আর শেষ ভরবেগ হচ্ছে 20 20 কেজি। আচ্ছা, 20 কেজি মিটার পার সেকেন্ড। তার আদি ভরবেগ হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড, আর শেষ ভরবেগ হচ্ছে 20 কেজি মিটার পার সেকেন্ড। এম ভরের একটা বস্তু, তাকে আমরা কি বল প্রয়োগ করছি দেখো, F, একটা টি এর ফাংশন। তাহলে এই বলটা কি কনস্ট্যান্ট না, এটা কোনো ধ্রুব বল না, এই বলটা চেঞ্জ হইতেছে। তো বলতেছে যে একটা বস্তুতে এই যে 3t² + 2t বল প্রয়োগ করায় তার ভরবেগ 10 কেজি মিটার পার সেকেন্ড থেকে 20 কেজি মিটার পার সেকেন্ডে উন্নীত হলো। ঠিক আছে, তাহলে এখানে কত সময় লাগছে, আমার সময়টা জানতে চাইছে। তাহলে আমরা কি জানি ভাই, d/dt হচ্ছে বল। ঠিক আছে, ভরবেগের পরিবর্তনটা হচ্ছে বল। তাহলে ডিপি হচ্ছে কি এফ ডিটি। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে দেই, ইন্টিগ্রেট করে দেই। এখানে যদি আমি লিমিট সহ বসাই, পি ইনিশিয়াল পি ফাইনাল ডিপি, এর ফাংশনটা লিখি 3t² + 2t টি ইনিশিয়াল কত, 0, আর এখানে টি মানে আমরা যখন গণনা শুরু করছি তখন কি 0 ধরে নিলাম। আর এই টি এর মানটা বের করতে পারলেই কি আমরা কত সময় লাগছে সেটা বের করতে পারবো। তাহলে এখানে কি হয় হইতেছে, পি আসতেছে পি ইনিশিয়াল পি ফাইনাল, এখানে কি আসবে 3t³ / 3 প্লাস 2t² / 2, 0 থেকে টি, এটা এটা ক্যান্সেল। তাহলে এখানে দেখো ভাই, পি ফাইনাল পি ইনিশিয়াল, এখানে আসতেছে t³ + t², এটা 0 থেকে টি। এখানে পি ফাইনাল কত, পি ফাইনাল হচ্ছে 20, তাহলে 20 থেকে 10 বিয়োগ যাবে। এখানে কি যদি আমরা আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা বিয়োগ করে দেই, t³ এটা থাকতেছে। তাইলে এভাবে সমীকরণটা লেখা যায় t³ + t² - 10 হচ্ছে 0। তো এখান থেকে টি এর মানটা আমরা ক্যালকুলেট করব, টি এর মান ক্যালকুলেট করে দুইটা মান সম্ভবত মাইনাস আসবে আর একটা পজিটিভ, তো পজিটিভ মানটা আমার কি অ্যান্সার। তাহলে টি এর মান যেটা পাবো তত সময় লাগবে। ঠিক আছে, এখানে ভাই দেখো আর একটা ম্যাথ, চলে আসলাম ভাই আর একটা ম্যাথে। হচ্ছে দেখো, বলছে যে 4 সেকেন্ডে বস্তুটির বলের ঘাত কত, ভর হচ্ছে 1 কেজি। একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ নিছি, এক্স অক্ষ বরাবর সময়, এই পয়েন্টটা 4 সেকেন্ড, এই সময়টা 8 সেকেন্ড, আর এই যে উচ্চতাটা এদিকে সরণের যে মানটা সেটা হচ্ছে 20 মিটার। ঠিক আছে, তাহলে এখানে বিষয়টা বলছে যে 4 সেকেন্ডে বস্তুটির বলের ঘাত কত। এখানে একটা জিনিস দেখো যে এখানে কিন্তু সরণও মানে সময় 0, সরণও 0, মূল বিন্দু। তাহলে এখান থেকে যাত্রা শুরু করার পর সরল রেখায় চলছে। আমরা জানি যে সরণ আর সময়ের যে লেগ যদি সরল রেখা হয় তাহলে ওটা কি বেগটা সমবেগ, তার মানে এখানে প্রতিটা পয়েন্টে বেগের মানটা সমান ছিল। আসলে বলের ঘাতটা কি, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর ভরবেগের পরিবর্তন কি, ভরবেগের পরিবর্তন হইতে গেলে বেগের পরিবর্তন হওয়া লাগবে। এখানে তো বেগের মান সমান, তার মানে এখানে ভরবেগের পরিবর্তন হয় নাই, এখানে বলের ঘাত 0। এই পয়েন্টে আসার পর বেগের মান চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মানে এই পয়েন্টে আসার পর বেগটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে এই পয়েন্ট থেকে আর কি তোমার বলের ঘাত শুরু হবে। এখন আমরা নির্ণয় করি যে এই পয়েন্টে আসার ঠিক আগের মুহূর্তের বেগ বলতে এখানে যে কোনো মুহূর্তের বেগ আর কি, প্লাস এই পয়েন্ট থেকে ক্রস করার পরের যে বেগটা, সেই বেগটা বের করতে পারলে আমরা বলের ঘাটটা সুন্দর মতো বের করতে পারবো।
তাহলে দেখো ওই যে একটা যে সূত্র ছিল, ভি হচ্ছে কি ডেল এস বাই ডিটি। প্রথম ক্ষেত্রে যদি যাই, প্রথম ক্ষেত্রে যদি হিসাব করি, প্রথম ক্ষেত্র বলতে আমি এই পার্টটা বুঝাচ্ছি, 1, এটা হচ্ছে কি দ্বিতীয় ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে দেখো এস কত, 0 থেকে 20, তাহলে কি 20 মাইনাস 0 টি কত 4, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি হিসাব করতে যাই, দ্বিতীয় ক্ষেত্রে ভি কত আসতেছে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে এখান থেকে বস্তুটা এখানে আসছে মানে কি সরণ 0, লাস্ট সরণ হচ্ছে 0 মাইনাস এটা কত ছিল 20, এখানে দেখো 4 থেকে 8 গেছে মানে কি ওই এভাবে লিখি 8 মাইনাস 4, তাহলে কত আসতেছে, এখানে আসছে মাইনাস 5 মিটার পার সেকেন্ড। এখানে জিনিসটা কি বোঝা গেছে যে একটা প্লাস আর একটা মাইনাস কেন, এটা এইভাবে বোঝাই। দেখো মনে করো একটা বস্তু, ঠিক আছে, একটা বস্তু মনে করো এখান থেকে যাচ্ছে, বস্তুটা এখানে আসছে, এই পয়েন্টটা তোমার কত, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 20 মিটার, ঠিক আছে। এইখানে সময় 0, সরণও 0, সময় 0 সরণ 0, এখান থেকে যাত্রা শুরু করার পর 20 মিটার গেছে, এখানে একটা বেগ প্রাপ্ত হয়েছে ভি, মানে নির্দিষ্ট একটা বেগে গেছে 5 মিটার পার সেকেন্ড গেছে, তার মানে কি বেগের দিকটা এই দিকে, ঠিক আছে। আবার এখান থেকে তোমার এই যে 20 থেকে এবার 0 তে আসছে, এই যে 20 থেকে 0, প্রথমে গেছে 0 থেকে 20-এ, পরবর্তীতে আসছে 20 থেকে 0-তে। যেহেতু বেগের দিকটা ঘুরে গেছে, এর জন্য মাইনাস হবে, এই জন্য এটা প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস, কিন্তু দুইটারই কি মান সমান, 5 মিটার পার সেকেন্ড বেগে গেছে, আবার 5 মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করছে, ঠিক আছে। এটা গেল। তাহলে এখন দেখো, এখন যদি হিসাব করতে যাই যে বলের ঘাত, যে ইজিক্যাল হচ্ছে কি ভি মাইনাস এম ইউ, এম তো থাকবে ভি মাইনাস ইউ, এম হচ্ছে কি 1 কেজি, ভি কত, ভি দেখো শেষ বেগ হচ্ছে -5, -5 মাইনাস ইউ হচ্ছে 5, এই যে ইউ হচ্ছে 5, তাহলে কত আসতেছে -10 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। শুধু মান নিতে চাইলে আমরা 10 লিখতে পারি, পজিটিভ 10, শুধু মান যদি নিয়ে হিসাব করি আর কি। তাহলে এটা গেল ম্যাথটা আর কি গেল, কারণ আর একটা ম্যাথে চলে যাই, দেখি। এই যে এই ম্যাথটা খুবই ফেমাস, এটা অনেক জায়গায় দেখছিলাম আমি। তো মনে করো একটা পানি দেওয়া মেশিন দিয়ে আমরা পানি দিতেছি, এই যে যে তলটা দিয়ে পানিটা বের হবে, এই তলটার ক্ষেত্রফল ধরলাম ই, ঠিক আছে। এখানে বলছে কি ইউ মিটার পার্সেন্ট বেগে দেয়ালে ধাক্কা দেয়, এটা হচ্ছে কি আমার দেয়াল, এটা হচ্ছে আমার দেয়াল, ইউ মিটার পার্সেন্ট বেগে দেয়ালে ধাক্কা দেয় এবং দেয়াল বেয়ে পড়ে, পানিটা দেয়াল বেয়ে পড়ে, তার মানে কি ধাক্কা খাওয়ার পর এইখানে যে গেইছে, এই বেগটা কত ধরছি ইউ, ইউ মিটার পার সেকেন্ড বেগে গেছে, ইউ মিটার পার সেকেন্ড বেগে দেয়ালে ধাক্কা দেয় এবং দেয়াল বেয়ে গড়ে পড়ে, দেয়ালে প্রযুক্ত বল কত, ঠিক আছে। দেয়ালে গড়ে পড়ে মানে কি তোমার এই দিকে যে বেগটা সেটা হচ্ছে 0, মানে ও লম্ব দিকে ফিরে আসার বেগ 0, সম্পূর্ণ পানিটা যেহেতু দেয়াল বেয়ে পড়তেছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রযুক্ত বল বলতে কি দেয়ালে লম্ব দিকে প্রযুক্ত বল, লম্ব দিকে, লম্ব দিকে প্রযুক্ত বল বলছে। তো লম্ব দিকে যেহেতু প্রযুক্ত বল বলছে মানে এই দিকে প্রযুক্ত বল, তার মানে এই দিকে বেগের পরিবর্তনটা আমাদের নিতে হবে। আমরা কি জানি ডেল পি, যদি গড় নিয়ে হিসাব করি ডেল পি ডিটি হচ্ছে কি এফ, ঠিক আছে। এটাকে কি লিখতে পারি, ডেল পি হচ্ছে কি ভরবেগের পরিবর্তন, ভি ফাইনাল ভি ইনিশিয়াল বাই কি ডেল টি। এখন আর একটা বিষয় দেখো, এখানে কিন্তু ভর নিয়ে কোনো কথা বলেনি, তার মানে আমাদের এখানে ভরটা আনতে পারলেই কাজ ডান। এই যে দূরত্বটা ধরলাম,
এই দূরত্বটা ধরে নিলাম যে এইটা টি সেকেন্ডে গেছে। এই দূরত্বটা যেতে মানে এই দূরত্বটা পানিটা অতিক্রম করতে তোমার টি সেকেন্ড সময় লাগছে। আর এই যে দূরত্বটা এটাকে আমি ধরলাম এল মিটার। পানির বেগ তো দেওয়া আছে ইউ মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো এই যে দূরত্বটা, আচ্ছা এই যে দূরত্ব সেটা হচ্ছে কি এল ইজিক্যাল কি লেখা যায়, এস ইজিক্যাল ভিটি অনুসারে এল ইজিক্যাল হচ্ছে ইউটি। কারণ কি আমরা জানছিলাম তো এস ইজিক্যাল ভিটি, সমবেগে গেলে টি সেকেন্ডে ভিটি দূরত্ব অতিক্রম করে, তাহলে এই দূরত্বটা হচ্ছে ইউটি। আর একটা বিষয় দেখো, একটা যদি সিলিন্ডার, একটা সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা কি জানি, সিলিন্ডারের আয়তনের সূত্র কি জানি, এটা যদি তোমার কি হয়, এটা যদি ব্যাসার্ধ আর হয়, ব্যাসার্ধ আর, আর এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা যদি এইচ হয়, তাহলে এটার আয়তন কি জানি, ভি হচ্ছে কি পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, পাই আর স্কয়ারটা তো হচ্ছে ক্ষেত্রফল, তার মানে কি এইচ লিখতে পারি। এই যে তলটা আছে এটা ক্ষেত্রফল যদি এ হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে এটার আয়তন হচ্ছে এ এইচ। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে একটা তোমার এখান থেকে শুরু করে এতটুকু, এটা হচ্ছে একটা সিলিন্ডারের মতো, এটা দূরত্বটা তো পাইলাম এল, এল আবার পাইলাম ইউটি, আবার এটা ক্ষেত্রফল ধরে নিয়েছি এ, তাহলে এই এতটুকুর আয়তন আমরা কি বের করতে পারবো, ভি হচ্ছে তোমার কি এল এ, এল কি জানি ইউটি, ইউটি এ, এটা হচ্ছে তোমার এই এতটুকু পানির আয়তন। ঠিক আছে, আবার আমরা পানির ঘনত্ব কি জানি, রো ডাব্লিউ, রো ডাব্লিউ হচ্ছে কি এম বাই ভি, তাহলে এম কে কি লিখতে পারি, এম হচ্ছে ভি রো ডাব্লিউ। আবার দেখো তো ভি কি পাইছি, ভি পেয়েছি তোমার ইউটি এ, ইউটি এ ইন্টু রো ডাব্লিউ, এটা হচ্ছে আমার এম। এখন দেখো এফ যে ছিল এখানে, এফ, এম এর মানটা এবার আমরা কোথায় বসাবো, এই যে এম এই জায়গায় বসাবো, বসাই দেই ইউটি এ রো ডাব্লিউ ভি ফাইনাল ভি ইনিশিয়াল, আর নিচে থাকতেছে টি আর কি, ডেল টি কাটে, ডেল টি কে টি দ্বারা আর কি প্রকাশ করলাম, এটি এটি ক্যান্সেল করা যায়, তাহলে কি থাকতেছে রো ডাব্লিউ ইউ, আর এখানে দেখো তো ভি ফাইনাল কত, ভি ফাইনাল হচ্ছে লম্ব দিকে বেগ 0, আর ভি ইনিশিয়াল কত, ইউ বেগে গেছে ইউ, তাহলে কি থাকতেছে মাইনাস রো ডাব্লিউ ইউ স্কয়ার, আর এ এম ইস গেছে। আচ্ছা এটাকে একটু, তাহলে এখানে যদি আমরা শুধু মান নেই, তাহলে কি আসতেছে, মান যদি নেই রো, রো ডাব্লিউ এ ইউ স্কয়ার, এটা হচ্ছে শুধু মান নিলাম, তাহলে ভাই এটা হচ্ছে আমার কি প্রযুক্ত বল, কিসের দেয়ালে লম্ব দিকে প্রযুক্ত বল। তাহলে ভাই নেক্সট টপিকে চলে যাবো এবার। আচ্ছা আমাদের নেক্সট টপিক হচ্ছে সংঘর্ষ। ঠিক আছে, সংঘর্ষ, সংঘর্ষটা কি একটা সিস্টেম, সেটা হচ্ছে এম1 ভরের একটা বস্তু, এম2 ভরের একটা বস্তু, এটা একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। এম1 ভরের একটা বস্তু ইউ1 বেগে যাচ্ছে, এম2 ভরের একটা বস্তু ইউ2 বেগে যাচ্ছে, তারা এখানে মনে করো এই জায়গায়, এই জায়গায় হচ্ছে তোমার সংঘর্ষের স্থল। এই জায়গায় মনে করো এরকম হইতে পারে, সংঘর্ষ হওয়ার পর নতুন আর একটা বেগ অর্জন করবে, এম1 বস্তুটা ভর তো চেঞ্জ হবে না, বেগ মনে করো ইউ1 যার ছিল সেটা হয়ে গেছে ভি1, আর ইউ2 যেটার বেগ ছিল সেটা হয়ে গেছে ভি2। ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে আমরা সংঘর্ষ বলতে পারি। সংঘর্ষের টাইপ হয় দুইটা, সংঘর্ষের টাইপ হয় দুইটা, সংঘর্ষের টাইপ দুইটা, একটা হচ্ছে কি স্থিতিস্থাপক, আমাদের বইয়ে দুইটাই আলোচনা করছে, স্থিতিস্থাপক, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষে ভাই কি সংরক্ষণ থাকে, ভরবেগ, আর স্থিতিস্থাপকে ভরবেগ থাকে সংরক্ষিত, আর কি থাকে, ভরবেগ থাকবে প্লাস গতিশক্তি, ভরবেগ ও গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে। তাহলে আমরা
যদি এখানে তোমার অস্থিতি স্থাপক সংঘর্ষ, শুধু অস্থিতি স্থাপক নিয়ে কাজ করি, এখানে বিষয়টা কি সংঘর্ষে যদি তোমার বাহ্যিক বল প্রয়োগ না হয়, ওই যে একটা পড়ছিলাম না যে ডি ডিটি অফ পি, এটা হচ্ছে কি এফ, আর বাহ্যিক বল প্রয়োগ না হওয়া মানে কি এফ জিরো, তাহলে ডিপি হচ্ছে জিরো, ডিপি জিরো। ঠিক আছে, ডিপি মানে কি পি ফাইনাল পি ইনিশিয়াল, খুবই তাৎক্ষণিক সময়ের জন্য। ঠিক আছে, পি ফাইনাল আর পি ইনিশিয়ালটা সমান, অর্থাৎ কি ভরবেগটা সংরক্ষিত থাকে। পি ফাইনাল হচ্ছে পি ইনিশিয়াল কোনো একটা সিস্টেমের জন্য, সিঙ্গেল বস্তুর জন্য কিন্তু না। ধরো এখানে হচ্ছে ভরবেগ এম ওয়ান ইউ ওয়ান সিঙ্গেল বস্তুর জন্য, এখানে হচ্ছে এম টু ভি ওয়ান, দুইটা কিন্তু সংরক্ষিত থাকতেছে না। পুরো সিস্টেম, পুরো সিস্টেম বলতে দুটা বস্তুর জন্য যে ভরবেগটা আদিতে ছিল, পরবর্তীতে যে ভরবেগটা পাবো দুইটা হচ্ছে কি সমান। অস্থিতি স্থাপক, তাহলে কি জানলাম আমরা, যে বল প্রয়োগ করা যাবে না, বাহ্যিক বল প্রয়োগ করা যাবে না। অস্থিতি স্থাপকে কি, যদি ভরবেগ সংরক্ষণশীল থাকে তাহলে কি লেখা যায়, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। ঠিক আছে, আবার যদি স্থিতি স্থাপকে যাই, স্থিতি স্থাপকে যদি যাই, স্থিতি স্থাপকে ভরবেগ সংরক্ষিত থাকবেই, সেটা দুই ক্ষেত্রেই থাকে। এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। আর একটা কি সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষিত থাকবে। ঠিক আছে, হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। তাহলে কি স্থিতিস্থাপকে গতিশক্তি সংরক্ষিত থাকে প্লাস ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে এখান থেকে আর একটা কি লেখা যায় দেখো তো, এই ভরবেগের যে রাশিমালাটা ছিল এম ওয়ান, এম ওয়ানটাকে কমন নেই, এখানে ইউ ওয়ান ছিল, এখানে দেখো এম ওয়ান, এখানেও এম ওয়ান আছে, এখানেও এম ওয়ান আছে, এটাকে আমি লেফট সাইডে নিয়ে যাই, এম ওয়ান কমন নিলাম, তাহলে কি থাকতেছে ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান। আর এখানে কি থাকতেছে, এম টু যদি কমন নেই, এম টু যদি কমন নেই, ভি টু, যে এটাকে আমি কি লেফট সাইডে নিয়ে যাব না রাইট সাইডে নিয়ে যাব, তাহলে এম টু কমন নেব, ভি টু মাইনাস ইউ টু। ঠিক আছে, এবার এই শক্তির ক্ষেত্রেও সেম কাহিনী করব। দেখো সবগুলাতে হাফ আছে, তো তো হাফ গুলা যদি ক্যান্সেল করে দেই, এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস এম টু ইউ টু স্কোয়ার, এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস এম টু ভি টু স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই যে হাফ গুলো কাটা দিছি, সব মানে প্রতিটাতে হাফ আছে, হাফ কাটা দিছি, তাহলে এটাতে একটা সমীকরণ পাইলাম, সমীকরণ এক। এখান থেকে কি লেখা যায় দেখো, এম ওয়ান যদি কমন নেই, ইউ ওয়ান স্কোয়ার, এই যে এম ওয়ান যে সংযুক্ত রাশিটা আছে এটাকে আমি রাইট না লেফট সাইডে নিয়ে যাব, তাহলে কি মাইনাস ভি ওয়ান স্কোয়ার। এখানে কি এম টু কমন নিব, ভি টু স্কোয়ার মাইনাস, এইটা রাইট সাইডে নিয়ে যাই, এই যে এইটা রাইট সাইডে নিয়ে যাব, ইউ টু স্কোয়ার। এখন দেখো ভাই, এটা হচ্ছে সমীকরণ দুই। ঠিক আছে, সমীকরণ দুই, তাহলে সমীকরণ এক ভাগ দুই যদি করি, এটা মোছাই দেই, এটা লাগবে না। তাহলে দেখো ভাই, এখন যদি সমীকরণ দুই ভাগ এক করি, তাহলে কি হয় দেখো, সমীকরণ দুই ভাগ এক, দুই হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার বাই এক ভাগ দুই যেহেতু করছি, এই যে না দুই ভাগ এক দুই, আর নিচে থাকবে এটা এম ওয়ান ইন্টু ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান। তারপর কি লেখা যায়,
রাইট সাইডেরটা m2 ইন্টু v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার বাই m2, এটা হচ্ছে কি v2 মাইনাস u2। এখন ওই যে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র m1 m1 তো কাটা, m2 m2 কাটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে কি a মাইনাস b টা কাটা যাবে, তাহলে উপরে কি থাকতেছে u1 প্লাস v1 ইজ ইকুয়াল, এখানে কি থাকবে v2, এখানে থাকবে তোমার v2 প্লাস u2। তাহলে দেখো ইউ গুলাকে একদিকে রাখি, u1 মাইনাস u2 ইকুয়াল কি লেখা যায় v2 মাইনাস v1। তাহলে এখান থেকে ভাই একটা জিনিস আমরা পাইলাম যে শুধু মান নিয়ে যদি কাজ করি, শুধু মান নিয়ে যদি কাজ করি ডেল ইউ আর ডেল ভি, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে মানে বস্তু দুইটার বেগের পার্থক্য, আগে যা বেগের পার্থক্য ছিল পরবর্তীতে বেগের পার্থক্য কি একই থাকবে, এটা আর কি স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য সত্য। তো ভাই স্থিতিস্থাপক সংঘর্ষের বেগ নির্ণয়ের যে ফর্মুলা দুইটা আছে, একটা মানে দুইটা আছে আর কি, স্থিতিস্থাপকের যে এই যে দুইটা ইকুয়েশন পাইছি আমরা, এখানে একটা এখানে একটা, এই দুইটা সমাধান করে তোমার একটা সূত্র আর কি পাওয়া যায়, সেটা হইলো মনে করো যে দুইটা বস্তু আর কি, এটা হচ্ছে তোমার সংঘর্ষের আগের কেস, এটা হলো সংঘর্ষের পরের কেস। এখানে মনে করো m1 বস্তু, m1 এটা হচ্ছে m2 বস্তু, এটা m1 এটা হচ্ছে m2, u1 u2 সংঘর্ষের আগে, এখানে মনে করো সংঘর্ষ হয়েছে, এটা মনে করো v1, এটা হচ্ছে v1, এটা হচ্ছে v2। সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয়, বললাম শুধু যে স্থিতিস্থাপকের বেলায়, স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় তোমার ওই যে দুইটা যে ছিল ভরবেগ সংরক্ষিত থাকে আর গতিশক্তি সংরক্ষিত থাকে, ওই দুইটা সমীকরণ সমাধান করে আমরা v1 কি লিখতে পারি, v1 হচ্ছে এভাবে দুইটা দাঁড়িয়ে টানবো m1 প্লাস m2 দিব, এখানে মনে করো m1 প্লাস m2। এখন দেখো আমি বের করতেছি v1, v1 যদি বের করতে যাই তাহলে এখানে আমাকে সামনে দিতে হবে m1 মাইনাস m2, v1 হচ্ছে m1 মাইনাস m2 ইন্টু u1, এখানে v1 এখানে u1 দিছি, প্লাস বাকি যেগুলো থাকবে 2m2 u2, মানে এখানে সব দ্বিতীয় বস্তুটার, মানে একটা এখানে একটা রেখা টানবো, এখানে একটা রেখা, নিচে m1 প্লাস m2, নিচে m1 প্লাস m2, আর উপর কি দেবো m1 মাইনাস m2 ইন্টু যার বের করতেছি তার v1 u1, তারপর এখানে 2m2 u2, এখানে হচ্ছে কি তোমার এই দুইটা হচ্ছে দ্বিতীয় বস্তুটার। ঠিক আছে, এখন যদি আমরা v2 বের করতে যাই, v2 এর ক্ষেত্রে কি হবে m1 প্লাস m2, m1 প্লাস m2। এখন দেখো v2 যেহেতু বের করতেছি তার মানে কি m2 টাকে আমরা আগে দেব m2 মাইনাস m1, এখন এখানে যেহেতু v2 বের করতেছি তার মানে এখানে u2 দিব প্লাস 2, এখানে 2 এর জায়গায় এবার 1। কারণ আরেকটা কথা বলে রাখি, এখানে যদি মনে রাখতে খুব কষ্ট হয় তাহলে এই v2 টা যখন বের করব তখন আমরা কি এগুলো তো দেওয়া থাকবে না, প্রশ্নে তো এগুলো দেওয়া থাকবে না যে কোনটা v1 কোনটা v2 আমরাই ধরে নিব, তো আমাদেরকে যদি এই v2 টা বের করতে বলে তাহলে আমরা কি এটা কি 1 ধরবো, মানে v1 ধরবো, আমাদেরকে যেটা বের করতে বলা হবে আমরা সেটাকে 1 ধরে এই যে একটা ফর্মুলা দিয়ে কি বের করতে পারবো, একটা দিয়ে আর কি কাজ চালাতে পারবো। তাহলে ভাই স্থিতিস্থাপক সংঘর্ষের যে সূত্র এই দুইটা গেল। একটা ম্যাথ দেখি, m ভরের একটা বস্তু 2m ভরের একটা স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এটা একটা m ভরের বস্তু একটা 2m ভরের বস্তুর সাথে স্থিতিস্থাপক সাথে সংঘর্ষে লিপ্ত হয়, স্থিতিস্থাপক বলে নাই।
দেখাও যে সংঘর্ষের পর এম বস্তুটি তার গতিশক্তির এত অংশ হারায়। এই যে দেখো, তো কি বলছে, এম ভরের বস্তুটা তার গতিশক্তির 8/9 অংশ হারায়। আচ্ছা আমি ধরলাম এম ভরের বস্তুটা, এটা হচ্ছে সংঘর্ষের আগের অবস্থা। সংঘর্ষের আগে তোমার এটা মনে করো ইউ ওয়ান বেগে গেছে, এটা ইউ টু বেগে। সংঘর্ষের পর মনে করো কি হয়েছে, এটা মনে করো ভি ওয়ান। আচ্ছা এটা হচ্ছে ভি ওয়ান আর এটা হচ্ছে ভি টু বেগে যাচ্ছে। এটা হচ্ছে এম ওয়ান, আচ্ছা এম, এটা হচ্ছে টু এম। ঠিক আছে, এটা হচ্ছে সংঘর্ষের পরবর্তী অবস্থা। এখন আমাদের কথা হয়েছে কি, এম ভরের একটা বস্তু টু এম ভরের একটি স্থির, তাহলে দেখো তো এটা স্থির, তার মানে কি এটা জিরো। বেগের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, দেখাও যে সংঘর্ষের পর এম বস্তুটি তার গতিশক্তির এত অংশ হারায়। এখন দেখো, যদি এম বস্তুর জন্য যদি এম বস্তুর জন্য এম বস্তুর জন্য যদি ই কে ইনিশিয়ালটা বাইর করি গতিশক্তি, তাহলে কি আসতেছে হাফ এম ইউ ওয়ান স্কয়ার। ঠিক আছে, এটা পাইলাম। এখন দেখো সংঘর্ষের পর আমার কি হবে, এম বস্তুর জন্য সংঘর্ষের পর ই কে ফাইনাল, এম বস্তুর জন্য কিন্তু হাফ এম কি আসতেছে ভি ওয়ান স্কয়ার। এখন দেখো তো আমাদের ভি ওয়ান কিন্তু জানা নাই, এই ভি ওয়ানটাকে যদি আমরা ইউ ওয়ান এর আকারে নিতে পারি তাহলে কি আমাদের ম্যাথ হয়ে যাবে। এখন দেখো ভি ওয়ানটা কিভাবে বের করবো, যে ভি ওয়ান বের করার জন্য এটা ওয়ান ধরলাম আর কি, নিচে কি দিব এম প্লাস টু এম, বেগের যে বের করার যে সূত্রটা, প্লাস নিচে কি দেবো এম প্লাস টু এম। ভি ওয়ানটা যেহেতু বের করতেছি, তাহলে কি এম মাইনাস টু এম ইন্টু কি ইউ ওয়ান প্লাস টু এম টু। টু এম টু বলতে কি বোঝাচ্ছে, টু এম, টু এম, টু এম টু হয়েছে, কারণ এম টুটা কি টু এম, টু এম টু ইউ টু, ইউ টু কত জিরো, তাহলে এই পুরো টার্মটা কত কি হয়ে যাবে, এটা হয়ে যাবে জিরো। তাহলে ভি ওয়ানটা আমরা কি পাইতেছি দেখো তো, নিচে আসতেছে থ্রি এম, উপরে আসতেছে মাইনাস এম ইন্টু ইউ ওয়ান, তাহলে এখানে কি আসতেছে মাইনাস ইউ ওয়ান বাই থ্রি। এটা হচ্ছে কি আমার ভি ওয়ান। তাহলে এখানে যদি আমি মানটা বসাই দেই, ভি ওয়ান এর মানটা যদি বসাই দেই মাইনাস ইউ ওয়ান বাই থ্রি স্কয়ার, তাহলে কি আসে দেখো তো, তিন ত্রিকা নয়, ওয়ান বাই হাফ এম, আর এখানে আসতেছে কি ইউ ওয়ান স্কয়ার। ঠিক আছে, ইউ ওয়ান স্কয়ার। এখানে দেখো কত অংশ হারায়, কত অংশ হারায়, এবার এটা দেখবো। এটা হচ্ছে আমার কি পরবর্তী যে গতিশক্তি। এবার তাহলে ডেলিকে গতিশক্তির পরিবর্তনটা নিয়ে কাজ করি। এম আছে এখানে, সরি, তাহলে কি আসতেছে 18 এম ইউ ওয়ান স্কয়ার। তাহলে ডেলিকে যদি বের করতে যাই, ডেলিকে কত হবে হাফ এম ইউ ওয়ান স্কয়ার মাইনাস 18 এম ইউ ওয়ান স্কয়ার, কত অংশ হারায় সেটা বের করব। ঠিক আছে, তাহলে কত আসতেছে 9 মাইনাস 1 এম ইউ ওয়ান স্কয়ার। ঠিক আছে, তাহলে কত হয় 8, 18 এম ইউ ওয়ান স্কয়ার 4/9 এম ইউ ওয়ান স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি হারানো গতিশক্তি, এটা হচ্ছে হারানো গতিশক্তি। তাহলে কত অংশ হারায়, ঠিক আছে, কত অংশ হারায় এইটার সাপেক্ষে বের করবো যে এই রাশিটা এর কত অংশ। তাহলে আমরা এইভাবে বের করতে পারি হাফ এম ইউ ওয়ান স্কয়ার, এর এক্স অংশ হচ্ছে কি এইটা 4/9 এম ইউ ওয়ান স্কয়ার। এক্স এর মানটা বের করলে বলতে পারবো যে এটা এটার কত অংশ, কারণ এটা তো হারানো, এটা হচ্ছে আমার কি হারানো গতিশক্তি। এখন বলছে যে তার গতিশক্তির এত অংশ হারায়, তার যে গতিশক্তি এটা ছিল এত, এই গতিশক্তিটার কত অংশ এটা সেটা বের করতে পারলেই হইলো। তাহলে এক্স এর মান কত আসতেছে 8/9, দেখো তো 8/9 অংশ, তাহলে এই অংশটা কি হারাচ্ছেও। ঠিক আছে, তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা এটা আরেকবার দেখে নিতে পারো, সমস্যা নাই।
ভাই আরেকটা ম্যাথ যেটা আগের লেকচারে বাদ দিয়েছিলাম, মানে শেষের দিকে একটু নেটওয়ার্ক প্রবলেম, রেকর্ডিং এ সমস্যা হয়েছিল আর কি। ওই ম্যাথটা এবার করি একটু। এই যে এই ম্যাথটা, এখানে মনে করো ক্রিয়া প্রতিক্রিয়ার যে লাস্ট ম্যাথটা ছিল আর কি, ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়ার লাস্ট ম্যাথ। এখানে দেখো ভাই, এখানে মনে করো এই বস্তুটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এই বস্তুটা হচ্ছে M3। এখানে আমি এফ বল প্রয়োগ করছি। এফ বল যেহেতু প্রয়োগ করছি M1 বস্তুটার উপর আমি এফ বল প্রয়োগ করছি, তাহলে কি M1 বস্তুটা আমার উপর আরেকটা প্রতিক্রিয়া বল দেবে, সেটা হচ্ছে এফ। ঠিক আছে, এবার M1 বস্তুটা নিশ্চয়ই বসে থাকবে না, এটাকে মনে করো কি F1 বল দ্বারা কি টানবে। ঠিক আছে, M1 বস্তুটা M2 কে F1 বল দ্বারা টানবে, আবার M2 বস্তুটা M1 কে F1 বল দ্বারা টানবে। আবার M2 বস্তুটাও বসে থাকবে না, M3 কে F2 বল দ্বারা টানবে। আবার M3 টা M2 কে F2 বল দ্বারা টানবে। ঠিক আছে, এই M2 M3 কে F2 বল দ্বারা এইদিকে টানতেছে, আবার M3 M2 কে F2 বল দ্বারা এইদিকে টানতেছে। এখন যদি পুরো সিস্টেমটা এদিকে এ ত্বরণে গতিশীল হয়, এদিকে এ ত্বরণে যদি গতিশীল হয়, তাহলে প্রতিটা বস্তুর জন্য যদি আমরা হিসাব করি, M1 এর জন্য যদি হিসাব করি, M1 এর উপর প্রযুক্ত বল কোনগুলা? একটা হচ্ছে এফ বল, আমি এইদিকে দিতেছি, এফ বল এইদিকে দিতেছি, আর M1 বস্তুটা আমাকে এফ বল এইদিকে দিতেছে। তার মানে কি এই বলটা আমার প্রযোজ্য না, এই বলটা বিবেচনা আনা যাবে না, বিবেচনা আনতে হবে এই বলটা। প্লাস আর একটা বল কাজ করতেছে, যেটা হচ্ছে M2 M1 কে বল দিচ্ছে। M1 এর উপর প্রকৃত বলগুলা নিয়ে যদি আলোচনা করি, M2 M1 কে এই দিকে টানতেছে, এই যে এই যে তীর চিহ্ন যেটা এইদিকে টানতেছে, তার মানে কি এই দিকে আর একটা বল আছে, সেটা হচ্ছে F1, F1। ঠিক আছে, তো সমীকরণ যদি নির্ণয় করি, যেহেতু ডান দিকে গতিশীল, তার মানে এফ বড়, এফ বড় হবে, কারণ কি ডান দিকে গতিশীল। এফ মাইনাস F1 ইজ ইকুয়াল কি M1 এ, এটা হচ্ছে কি সমীকরণ 1। এখন যদি M2 বস্তুর জন্য হিসাব করতে যাই, M2 বস্তুর জন্য হিসাব করি, দেখো M2 বস্তুতে যে বলগুলো ক্রিয়া করতেছে, একটা হচ্ছে কি M1 বস্তুটা M2 কে F1 বলে এইদিকে টানতেছে, ডান দিকে, এই যে M1 বস্তুটা M2 কে F1 বলে ডান দিকে টানে, তাহলে এইদিকে হচ্ছে F1। আবার দেখো M3 বস্তুটা M2 কে বাম দিকে F2 বলে টানতেছে, তাহলে এইদিকে আমার বলটা হচ্ছে কি F2। M2 কে M1 ডান দিকে F1 বলে টানে, আবার M3 M2 কে বাম দিকে F2 বলে টানে। তাহলে ডান দিকে যেহেতু গতিশীল, তার মানে কি হবে F1 টা F2 থেকে বড়। তাহলে কি লেখা যায়, F1 মাইনাস F2 হচ্ছে কি M2 এ, এটা হচ্ছে কি 2 নাম্বার সমীকরণ। আবার দেখো M3 এর ক্ষেত্রে যদি হিসাব করতে যাই, M3 এর ক্ষেত্রে যদি হিসাব করি, M3 তে শুধু একটা বল ক্রিয়ারত, সেটা হচ্ছে কি M2 M3 কে F2 বলের ডান দিকে টানে, M2 M3 কে F2 বলের ডান দিকে টানে। তাহলে এখানে F2 ইজ ইকুয়াল হচ্ছে কি M3 এ। এখন দেখো ভাই, এখন যদি প্রতিটা বল আমরা এখানে বসাই, এই যে F1, এটা হচ্ছে কি 3 নাম্বার, আচ্ছা এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা যদি 2 নাম্বারে বসাই, 3 নাম্বারটা যদি 2 নাম্বারে বসাই, তার মানে কি F2 এর মানটা এখানে বসাবো জাস্ট, F1 মাইনাস M3A ইকুয়াল কি লেখা যায় M2A। তাহলে F1 কি লেখা যায় M2A প্লাস M3A। ঠিক আছে, এখন দেখো এটা আর একটা সমীকরণ পাইলাম 4। এই 4 নাম্বার সমীকরণের মানটা আবার আমরা কিসে বসাবো, 1 নাম্বার সমীকরণে বসাবো। এই যে F1 এর মান, এখানে তো F1 এর মান পেয়েছি আর কি, তো F1 এর মানটা এখানে বসাবো, F মাইনাস F1 এর মানটা বসাই দিই, M2A প্লাস M3A ইকুয়াল কি M1A। তাহলে F কি আসতেছে দেখো তো, F আসতেছে M1 প্লাস M2 প্লাস M3, আর A কমন যায়,
এখান থেকে যদি ত্বরণটা বের করি, ত্বরণটা তাহলে কি আসতেছে, এফ বাই m1 প্লাস m2 প্লাস m3। এখানে একটা জিনিস দেখো ভাই, যে আমি প্রয়োগ করছি একটা সিস্টেমে, আমি এফ বল প্রয়োগ করছি, তাহলে এর ত্বরণটা কি হবে, ত্বরণটা হবে পুরো সিস্টেম যেহেতু চলতেছে, ওই যে আগের লেকচারে বলছিলাম যে যতগুলা বস্তু চলবে তার ভরগুলা নিচে যোগ করে দেবো, তাহলে ত্বরণ পাবো সিস্টেমটার। এফ বল প্রয়োগ করছি আর এ ত্বরণে ডান দিকে গতিশীল, তাহলে ত্বরণটা হবে কি এফ বাই m1 প্লাস m2 প্লাস m3। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ত্বরণ, সিস্টেমের ত্বরণ। এখন যদি আমাকে বলে যে m1 এ লব্ধি বল, m1 এ লব্ধি বল, m1 এ লব্ধি বল, তাহলে কি হবে জানো, m1 এ m1 এ লব্ধি বল দেখো f মাইনাস f1, কিন্তু শেষমেশ কি পাইছি m1 এ। আবার যদি বলে m2 এ লব্ধি বল, m2 এ লব্ধি বল হবে m2 এ। এভাবে m3 তে লব্ধি বল কত হবে, m3 তে লব্ধি বল হবে m3 এ। জিনিসটা বোঝা যায়। এখন দেখো আর একটা বিষয় দেখো, এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে, এখানে আর একটু নতুন একটা পেজ নেই, টান বল, মানে এখানে তো আমার টান এইটা, এই এফ বলটা, এই এফ এর মানটা তো আমরা নির্ণয় করলাম কিরকম, m1 প্লাস m2 প্লাস m3 এ। এখন যদি আমাকে বলে যে এই জায়গায় টান কত, যে এই জায়গায়, আবার কেউ যদি বলে যে এই জায়গায় টান কত, তাহলে তখন টানটা কত হবে, এই টানটা আমরা কিভাবে নির্ণয় করব, এই টানটা নির্ণয় কিভাবে করবো এখন দেখি। দেখো ভাই, মনে করো এই একটা বস্তু, তিনটা বস্তু ছিল আর কি তখনও, এইদিকে আমি কি বল প্রয়োগ করতেছিলাম, এফ বল প্রয়োগ করতেছিলাম, ঠিক আছে, এফ বল প্রয়োগ করতেছিলাম, এই বস্তুটা ছিল ধরো m1, এটা m2, এটা হচ্ছে m3। এখন আমাকে প্রশ্ন হইলো ওই যে আমরা ত্বরণ তো পাইলাম, ত্বরণ কি পাইছি, ত্বরণ হচ্ছে f বাই m1 প্লাস m2 প্লাস m3, এটা হচ্ছে আমার ত্বরণ। এখন আমাকে বললো যে এই জায়গায় টানটা হচ্ছে t1, এই জায়গায় টানটা হচ্ছে t2, তাহলে এই টানগুলা কত হবে। ঠিক আছে, এই জায়গায় টানটা কি, এই জায়গায় টান তো f, তাহলে f আমরা কি পাই দেখো, f হচ্ছে a ইন্টু m1 প্লাস m2 প্লাস m3। এখান থেকে যতগুলা ভর ক্রিয়ারত থাকবে সবগুলা ভর নিছি। আবার এই টি1 যদি বের করতে বলে, টি1 টি1 হচ্ছে এ নিব প্লাস টি এর বাম দিকে কয়টা বল আছে, মানে ও আসলে কয়টা মানে বস্তুকে টানতেছে, m2 আর m3 কে, তাহলে এখানে আমরা ওই দুইটা বস্তু নিব, m2 প্লাস m3। আর আমাকে যদি বলে টি2 কত, টি2 দেখো কয়টা বস্তুকে টানতেছে, টি2 শুধুমাত্র m3 কে টানতেছে, তাহলে a ইনটু m3। ঠিক আছে, জিনিসটা বোঝা গেছে, তার মানে যেখানে টান নির্ণয় করবো তার বাম দিকে যতগুলা বল থাকবে সবগুলা বল আর কি নিব। তো ভাই আজকে এখানেই শেষ করি, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।